কবিতা, কথাসাহিত্য, গল্প এই ৩টি যে শিল্প মাধ্যম, সৃজনশীল মাধ্যম, সেই মাধ্যমগুলোর সঙ্গে সবসময় জড়িয়ে থাকে পুরাণ, মিথ, কিংবদন্তি, উপকথা, রূপকথা এইসব বিষয়-আশয়। এবং এই যে বিষয়গুলো জড়িয়ে থাকে, সবসময় যে জড়িয়ে থাকে ব্যাপারটা এমন নয়। অনেক সময় জড়ায় না, বিযুক্তও থাকে। তো মিথের সঙ্গে কবিতা, গল্প, উপন্যাস এইসবের যে যুক্তি এবং বিযুক্তি, সংযোগ এবং বিচ্ছেদ এসব বিষয়-আশয় নিয়ে এবং আমাদের এই সময়ের সাহিত্য, সাহিত্যিক প্রবণতা নিয়ে আজকে আমরা কথা বলব নাদিম মাহমুদের সঙ্গে। নাদিম মাহমুদ আমাদের এই সময়ের যারা নবীন লেখক কিন্তু অধ্যবসায়ী তাদের অন্যতম একজন। তিনি গল্প লিখছেন, কবিতা লিখছেন, একই সঙ্গে গদ্যও লিখছেন, পড়াশোনাও করছেন। মিথোলজি নিয়ে তার একটা রেগুলার স্টাডি আছে আমরা যতদূর জানি। তো এইসব বিষয় নিয়ে আজকে কথা বলবো নাদিম মাহমুদের সঙ্গে। নাদিম মাহমুদ, আমরা যেটা প্রথমেই জানতে চাচ্ছিলাম যে গল্প, কবিতা, উপন্যাস এই যে সৃজনশীল মাধ্যমগুলো আছে, সাহিত্যের যে প্রকাশ মাধ্যম, সেই মাধ্যমগুলোতে আমরা দেখব যে সবসময় পুরাণ, রূপকথা, উপকথা এইসব যে ওল্ড লিটারেচার, হাজার হাজার বছর ধরে যে বহমান সাহিত্য, সেইটা কিভাবে সংযুক্ত হয় এটা আমরা জানতে চাইবো আপনার কাছ থেকে। আপনার যে উপলব্ধি, আপনার যে এখনকার সাম্প্রতিক পাঠ, সেসবের উপর ভিত্তি করে আপনি বলবেন আমাদের। আহ পুরাণ সাহিত্যের সাথে বর্তমান সাহিত্যের একটা যোগসূত্রতা আছে। যেহেতু পুরাণ সাহিত্যটা তৎকালীন মানুষের জীবন, ইতিহাস, নানান ধরনের ইতিহাস, এখানে যুদ্ধের ইতিহাস, রাজ্যপাট এবং নৈতিকতা শিক্ষা, এই জিনিসগুলোর সাথে বর্তমানে যেহেতু আমরা যারা মানে আছি সমাজে, হুম। তো এখানেও তো আমরা একটা রাষ্ট্রে আছি, এখানে কিছু নৈতিকতা আছে, এখানে কিছু কাহিনী আছে, এখানে কিছু লোকজ বিষয়, বর্তমানেও কিছু লোকজ বিষয় মিথ হয়ে দাঁড়ায়। আস্তে আস্তে হয়তো এটা আজ থেকে আবার ১,০০০ বছর পরেও এইটা এক ধরনের মিথিক্যাল বা পুরাণ হিসেবে ব্যবহার হবে। এখনকার যে গুরুত্বপূর্ণ বইগুলা নিয়ে হয়তো তখন আরেকটা নতুন কম্পাইলেশন তৈরি হবে। তো সেক্ষেত্রে গল্প ও গল্পের ক্ষেত্রে, বিশেষ করে গল্পের হুম। ক্ষেত্রে পুরাণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সোর্স। আর ইভেন কবিতার ভাষা আমাদের এখানে অনেক বড় বড়, যেমন বিষ্ণু দে ওনার কবিতার মধ্যে সর্বোচ্চ পরিমাণ, ইভেন নজরুলের কবিতার মধ্যে সর্বোচ্চ পরিমাণ আমরা দেখতেছি যে পুরাণের ভাষা, পুরাণের চরিত্র, পুরাণের শব্দগুলো সরাসরি পাই আমরা। ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা দেখতেছি আর কি, যে পাই, এবং ওইখানকার একটা শব্দ দিয়েই ওই পুরো ঘটনাটাকে রিপ্রেজেন্ট করতেছে নজরুলের ক্ষেত্রে। ঠিক হুম, আছে? হুম, হুম, যেমন ঋষি ভিগু ওই নামটা আসছে, তারপরে অনেক ধরনের নাম টার্ম চলে আসে। তো এগুলা হচ্ছে যে মানে এগুলো যেহেতু পরম্পরা, মানে হুম, বই বই জিনিসটা, সাহিত্য জিনিসটাই পরম্পরা। এখানে পরম্পরার বাইরে কিছু না। এবং আমরা এখন মিথকে মানে বাদ দিয়ে আধুনিক সাহিত্য চিন্তা করতে পারবো না, কারণ সকল ধরনের আধুনিক সাহিত্য গড়ে উঠছে মিথকে কেন্দ্র করে। হুম, হুম, আমরা যদি ইউরোপের কবিতা বা দেখি, ইউরোপের কবিতার জয় জয়কার হচ্ছে ১৮০০ শতাব্দী বা ১৯ শতাব্দীর আম, এই মধ্যখানটায়। ঠিক আছে? বিশেষ করে ফরাসি সাহিত্যের সবচেয়ে জয় জয়কার ১৮ থেকে ১৯ এর মধ্যে। তো ওদের ওটা করছে আবার স্পেনে, কিন্তু আরো আগে স্পেনের কবিতা ১৩০০, ১৪০০, ১৫০০ শতাব্দীর দিকে তখন খুবই সমৃদ্ধশালী হুম, কবিতা হুম, ওরা আগেই লিখে ফেলছে। তো এখানে আমরা দান থেকে পাচ্ছি, আরো অনেক কি পাচ্ছি। সেক্ষেত্রে যেমন আহ, দান্তে যেটা লিখছে হুম, দিব্য বিষয় বা ডিভাইন কমেডি, তো সেই ক্ষেত্রে সেটা কার্কেল ভার্জিলের মহাকাব্য থেকে অনুপ্রাণিত হয়ে সে লিখছে। হুম, তো সাহিত্য একটা অনুপ্রাণিত হয়ে একটা পরম্পরার বিষয়, এটা থাকবেই এবং এটা অনস্বীকার্য। এটাকে কেউ যদি পুরাণকে বাদ দিয়ে আধুনিক হুম, হুম, সাহিত্য হুম। চিন্তা করে, তাহলে সেটা আর দাঁড়াবে না। এটা হচ্ছে মূল আচ্ছা, কথা। না এটা তো আমরা সংযুক্তির জায়গাটা দেখলাম। সংযুক্তির জায়গা বলতে যে কিভাবে আসলে পুরাণ, উপকথা, রূপকথা এগুলো এসে সাহিত্যের সঙ্গে মিশে যায়। আপনি একটা উদাহরণও দিলেন দান্তের ডিভাইন কমেডি দিয়ে, ভার্জিল দিয়ে। কিন্তু এর বাইরে বলতে বোঝাচ্ছি যে কখন আসলে বিযুক্ত থাকে, কখন সংযুক্ত করা যায় না। কখন আসলে মানে পুরাণ, বা উপকথা, রূপকথা এগুলো আসলে সাহিত্যের সাথে মিশতে চায় না। এরকম কোনো পরিস্থিতি সাহিত্যে হয় কিনা? মানে আপনার লেখালেখির জায়গা থেকেই বলুন বা আপনার পঠন পাঠনের জায়গা থেকেই বলুন, সেরকম কোনো ব্যাপার আপনার চোখে পড়েছে মানে বা লক্ষ্য করেছেন কিনা বা উপলব্ধি করেছেন কিনা? হ্যাঁ, এখানে যেটা হচ্ছে যে সংযুক্তিটাই বেশি। হুম, হুম, মানে এখানে সংযুক্তিটা, যেহেতু সবকিছুর উপজীব্যই মানুষ, হুম, হুম, আহ, যেহেতু সবকিছু মানুষকে কেন্দ্র করেই লেখা হয়েছে,
এখনকার সাহিত্য তো মানুষকে কেন্দ্র করেই লেখা। সো এ বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই। মানুষ যেহেতু লিখতেছে, আগের মানে মানুষের জীবন আচার বা সবকিছু নিয়ে লেখা, এখন ব্যাপারটা হচ্ছে এর বাইরে যাওয়ার কোনো ওয়ে আমি দেখি না আর কি। মিলে যায় সবকিছুই। আচ্ছা, একটা প্রবণতা তো থাকে মিথ বা রূপকথা উপকথার যখন এসে সাহিত্যের সঙ্গে মিশে, নতুন সাহিত্যের সঙ্গে মিশে, তখন একটা প্রবণতা আমরা দেখি যে তখনকার সমাজ যে বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে, সেই বাস্তবতারই একটা নতুন প্রতিফলন তৈরি করার জন্য মিথের চরিত্রগুলোকে, মিথের ভাষা, মিথের শব্দ, মিথের পরিভাষা, এগুলোকে সাহিত্যে সাহিত্যিকরা নিয়ে আসেন, কবিরা নিয়ে আসেন, কথা সাহিত্যিকরা নিয়ে আসেন। সেটা আমরা যেমন দেখি। এই ব্যাপারটার মধ্যে আরো একটা ব্যাপার দেখা যায় যে কিছু কিছু জিনিস তারা, আমি বিযুক্তির কথা বলছিলাম যেটা, যে কিছু কিছু জিনিস তারা তখন হলো অ্যাভয়েডও করেন, আনতে চান না। এই যে আনতে না চাওয়ার ব্যাপারটা, সেই ব্যাপারটার মধ্যে কি আসলে বা আপনার কি মনে হয় যে এটা এক ধরনের বায়াসনেস থাকে কিনা? না, এটা বায়াসনেস না। আসলে আসলে টোটাল বিষয়টা হচ্ছে সময়ের দাবি। রাইট নাও সময় কি দাবি করে, সমাজ কি দাবি করে। হুম, হুম। মানুষের এখনকার চিন্তার সাথে ২০০০ বছর আগের চিন্তার সাথে অনেকটা ডিফারেন্স তো থাকবেই। তো বিষয়টা হচ্ছে দ্য স্পেস, টাইমটা। আমি আরো একটু স্পষ্ট করি জিনিসটা, যেটা হচ্ছে যে আমরা দেখব যে বুদ্ধদেব বসু থেকে শামসুর রহমান, আমাদের যে হুম, বাংলা সাহিত্যের কবিরা, হুম, তাদের মধ্যে আমরা দেখব যে তারা যখন মিথোলজি নিচ্ছেন, তারা একই সঙ্গে হিন্দু মিথোলজি যেরকম করে নিচ্ছেন, একই সঙ্গে শামসুর রহমান যখন মুসলিম, তখন মুসলিম মিথোলজি তিনি নিচ্ছেন। আবার বুদ্ধদেব বসুরা বা আপনি যার কথা বলছিলেন, বিষ্ণুদে বা তারা যখন নিচ্ছেন, তারা কিন্তু হিন্দু মিথোলজি নিচ্ছেন, গ্রিক মিথোলজি নিচ্ছেন, এবং শামসুর রহমান আধুনিক কবিতা লিখতে গিয়ে কিন্তু মুসলিম মিথোলজি ব্যবহার করছেন, বা আল মাহমুদের কথাও বলা যেতে পারে। তো সেই যে মিথোলজির ব্যবহারের জায়গা, সেই জায়গাটার মধ্যে আমি যদি প্রয়োজন দিয়ে দেখি, সামাজিক জায়গা থেকে যদি দেখি, আমরা দেখব যে বুদ্ধদেব বসু যখন নিচ্ছেন বা বুদ্ধদেব বসুর গোষ্ঠীটা যখন নিচ্ছে, তারা কিন্তু মুসলিম মিথোলজিটা নিচ্ছে না, তারা নিচ্ছে গ্রিক মিথোলজি, তারা নিচ্ছে হিন্দু মিথোলজির জায়গাটা। এখন যখন আমি শামসুর রহমানের দিকে আসছি, তখন দেখবো যে সে একই সঙ্গে গ্রিক নিচ্ছে, হিন্দু মিথোলজি নিচ্ছে, মুসলিম মিথোলজিও কখনো কখনো নিচ্ছে, বা লোকাচারের জায়গাগুলোকে টাচ করছে তার কবিতায়। আর একই জায়গা থেকে আমরা যখন আহ, এখনকার প্রবণতায় এসে দেখবো, বা আল মাহমুদ বাহিত যে ধারা, যে ধারার প্রবণতাটা আমরা দেখবো, সেখানে দেখবো যে খুব সচেতন ভাবে কিছু কিছু মিথোলজি, যেটাকে মনে হচ্ছে হিন্দু মিথোলজি, যেটাকে মনে হচ্ছে গ্রিক মিথোলজি, সেটাকে বর্জনের একটা ধারা কিন্তু আমাদের কবিতায়ও এক ধরনের প্র্যাকটিস বা নতুন কবিকুল একটা চেষ্টাও করেছিল। আমি সেই জায়গাটাই আসতে চাচ্ছি যে এখন এসে আপনি এই প্রবণতাটাকে কিভাবে দেখছেন? এখন কি সমন্বয়ের একটা ধারা এসেছে, নাকি এখনো বিযুক্তির একটা প্রবণতা রয়ে গেছে? বিযুক্তির প্রবণতা রয়ে গেছে, এটা হচ্ছে মানুষের সীমাবদ্ধতা, চিন্তা সীমাবদ্ধতা। কিরকম? বিষয়টা হচ্ছে যে মানুষের সীমাবদ্ধতা থাকতেই পারে। তো সেক্ষেত্রে যেমন নজরুল যে পরিমাণে ইসলামিক কালচারের, ইসলামিক লোকজ বিষয় শব্দমালা নিয়ে আসছেন, বা ইরানিয়ান অনেক গানের সাথে তার গানের একেবারেই খুব মিল পাওয়া যায়। তো এগুলো নিয়ে আসছে। সেক্ষেত্রে রবীন্দ্রনাথ বা আরো অন্যান্যরা তো ওই সময়ে ওইটা ইউজ করে নাই। আর এখানে ব্যাপারটা হচ্ছে ধর্ম এমন একটা বিষয় যে একজন আরেকজনকে অপর করে দেখার একটা চেষ্টা সবসময় থাকে। ঠিক আছে? এখন আমাদের এই অঞ্চলে তো একসময় হিন্দু প্রাধান্যতা ছিল। এখন তো নাই। এখন যেহেতু আমরা মেজরিটি এখানে একটা ধর্মকে রিপ্রেজেন্ট করি। সো সেই ক্ষেত্রে এখনকার ধারায় এসে আবার অনেকেই একটু মুসলিম ঘরানা হওয়া বা একটা ওই নিজেরকে একটু গ্লোরিফাই করা আর কি, নিজের ঐতিহ্যকে একটু গ্লোরিফাই করার দিক থেকে সেই জিনিসগুলা নেয়। এখন কেউ যদি নিতে না চায় সেক্ষেত্রে হুম। আসলে কিছু বলার নেই। এটা হচ্ছে যে একটা প্রত্যেকটা মানুষের একটা সীমাবদ্ধতা থাকে। সেটা তার মনোযোগতে তো একটা বিষয় খেলা করে। সে কি নিবে, কি নেবে না, কি বাদ দিবে, কি বাদ দিবে না। তো এই জিনিসগুলো আসলে যে ব্যক্তি মানুষের কাছে রেখে দেওয়াটাই ভালো। আমি মনে করি আরকি। আচ্ছা, এটা তো ব্যক্তির পছন্দ অপছন্দের জায়গা গেল। কিন্তু যখন কোনো একটা সাহিত্য আন্দোলন, সেটা প্রকাশ্য আন্দোলন হোক বা অপ্রকাশ্য একটা প্রচেষ্টা হোক, সেইটার মধ্যে যদি এটা থাকে, সেটাকে আপনি কিভাবে দেখেন? আ এটা হচ্ছে প্রত্যেকটা মানুষ মানে একটা গোষ্ঠীর একটা নিজস্ব মতবাদ যখন তারা দাঁড়া করাইতে চায়, তখন তারা কোনো না কোনো একটা আ কাউকে না কাউকে একটা আ ফিগার আউট করে বেছে নেয়। সো
সেটা এরকমই একটা বিষয়, আর কিছুই আমি মনে করতেছি না এগুলোর ক্ষেত্রে। এবং এগুলা যে খুব লাস্টিং করতেছে এরকমও না। পৃথিবীতে তো হাজার হাজার সাহিত্য হয়েছে। তো যেই বইগুলা ক্লাসিক্যাল মান উত্তীর্ণ করছে, সেখানে কোনো ধর্মীয় বা কোনো গোষ্ঠীর বা কোনো কিছুর জন্য না, বাট ওই সাহিত্যের যে গুণাগুণ এবং ওই যে ম্যাটেরিয়ালস এর কারণেই সে কাল উত্তীর্ণ করে থাকে। এখন একটা গোষ্ঠী বা একটা মানুষ চর্চা করতেই পারে। যেমন আমাদের এখানে যদি খুব বেশি বড় একটা আন্দোলন দেখি কবিতা বা সাহিত্য নিয়ে, সেটা হচ্ছে হাংরি আন্দোলন, ঠিক আছে? কিন্তু কোথায় এখন? ঠিক আছে, হ্যাঁ, আলোচনা হচ্ছে, কেউ কেউ বই করতেছে, কেউ কেউ হুম। নতুন নতুন সংখ্যা করতেছে, বাট হাংরি আন্দোলন দিয়ে আমরা যে খুব বেশি কিছু অ্যাচিভ করে ফেলছি এরকম তো না। তো এরকমই আর কি, থাকতেই পারে। মানে মানুষের মত পথ অনেক। বা আমরা যে বিষয়টা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, সেই বিষয়টাকে যদি আরেকটু এক্সটেন্ড করি, সেটা হচ্ছে যে আসলেই কি ধরেন এই ধরনের সংশ্লেষ বা বিশ্লেষ, হুম, মানে এই ধরনের যে মিথ, পুরাণ, উপকথার সংযুক্তি ও বিযুক্তি, হুম। এটা বা বায়াসড হোক বা আনবায়াসড হোক, সেটা কি আদৌ একটা সত্যিকারের লিটারেচার হয়ে ওঠার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে? বা কেউ যদি আসলে সেটাকে নেয়, তাতেই যে ভালো লিটারেচার হবে, বা যদি না নেয় তাতেই যে ভালো হবে না, এরকম কোনো ব্যাপার কি আছে? না, এরকম কোনো ব্যাপার আমি মনে করি না আর কি। হুম, কারণ আহ, কিছু কিছু লেখা হচ্ছে যে প্রত্যেকটা লেখক তার নিজস্ব মনোজগৎ থেকে লেখে, হুম, এবং তার পঠন পাঠ, তার জীবন অভ্যাস, জীবনাচার সবকিছু দিয়ে লেখে। তার বিশেষ করে তার মনস্তত্ত্ব দিয়েই লেখে। তো ও, আমি এখন যে বইটা পড়তেছি বোরহেসের, ওই যে মেমোরিজ, যেটা আত্মজীবনী। হুম, তো বোরহেসের সরি, বোরহেস না, সরি, এটা পাবলো নেরুদার আত্মজীবনীটা পড়তেছি। সো পাবলো নেরুদার যে বিষয়টা, সে সারা পৃথিবীতেই চষে বেড়াইছে, এবং সারা পৃথিবী থেকেই সে হুম, সুন্দর স্মৃতি কালেক্ট করছে, এবং তার বিরুদ্ধে অসংখ্য সমালোচনা ছিল, সেগুলো কোনোদিন কর্ণপাত করে না। বিষয়টা হচ্ছে যে একজন লেখক কতটুকু সমালোচনা নিবে, বা সমালোচনা বলতেছি যে যে গোষ্ঠীগুলার এক এক গোষ্ঠী আরেক গোষ্ঠী হুম, হুম, নেওয়া, আহ, কিছু কালেক্ট করা বা বর্জন করার বিষয়গুলা, এগুলা আসলে আহ, ব্যক্তিগত হাতে আমি ছেড়ে দিতে পছন্দ করি। কারণ একজন মানুষ সার্বজনীন হয়ে উঠতে পারে না কোনোদিন, সবার ক্ষেত্রে সার্বজনীন না। কেউ কেউ জীবনানন্দেরও সমালোচনা করে, সীমাবদ্ধতা আছে, থাকতেই পারে। তো জীবন থেকে ছাপিয়ে বাংলা কবিতা কত দূর যাবে, সেটা হচ্ছে গিয়ে আগামীর প্রশ্ন হতে পারে। তো এই ধরনের জিনিস থাকবেই। তো আমরা তো কেউ কেউ রেফারেন্স কি দেই যে হাংরি আন্দোলনের এই কবির কবিতা ছাড়া কে যেতে পারতেছে, ওইরকম তো না। হুম। বাট হচ্ছে জীবনানন্দ কোনো আন্দোলন, কোনো সভা সংগঠন খুব বেশি ইনভলভমেন্ট ছিল, এরকম তো আমরা ইতিহাসে পাই না। সাহিত্য বিষয়টা একেবারে ব্যক্তিগত, ধর্মের মতো, নিজের ভিতরে লালিত হতে হবে, লিখবে, উনি হুম। ওনার মতাদর্শ লিখবে, এবং যে এটা সময় অ্যাকসেপ্ট করবে, আগামী সময় কিভাবে অ্যাকসেপ্ট করবে, সেটা হচ্ছে কিভাবে আমি আগামী সময়ের পরিভাষাটা এখন বুঝতে পারতেছি কিনা, সেটা হচ্ছে আমার আগে প্রশ্ন। আমি আর ২ টা বিষয় জানতে চাইবো। সেইগুলো হচ্ছে আপনার ব্যক্তিগত। ব্যক্তিগত এই কারণে যে এই যে আপনি কবিতা লেখেন, গদ্য লেখেন, বা হলো যে কথা সাহিত্য অর্থাৎ গল্প লেখেন, বা আমি যতদূর জানি আপনার সাথে কথাবার্তার সূত্রে যে আপনি একটা উপন্যাসও লেখার চেষ্টা করছেন এখন। তো এই যে নানান মাধ্যমে লেখা, এবং সেটার আ কখন থেকে প্রকাশিত হচ্ছে আপনার লেখালেখি? আমার জার্নিটা একটু লেটে। হুম, জার্নি লেট বলতে হচ্ছে যে আমি একেবারে খুব, মানে পড়াশোনার জগতে একবার আসছি, খুব বেশি দিন হয় না। 2019 থেকে আমার হঠাৎ করে একটা ছন্দপতন হয় জীবনে। হুম, যেটা হচ্ছে আমি আসলে ডাল ভাতে খাওয়া মানুষের মতো, একটা ছাপোষা মানুষের মতো চিন্তা করতাম জীবনকে। তো হঠাৎ করে একটা অন্যরকম বোধোদয় হইলো যে না, আমি কি করতেছি। হুম, একদিন আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম, যে এই সারাদিন ঘুম থেকে উঠতেছি, অফিসে যাইতেছি, খাইতেছি। তো এই ফ্রাস্ট্রেশন থেকেই আমার মনে হলো যে না, আমার তো আরেক কিছু করা যায়, সময় তো আছে। তো সেই ক্ষেত্রেই আর কি এই জগতে আসা। হুম, জগৎ বলতে এটা আরেকটা ভিন্ন জগৎ। আমাদের দেশের যে গড় মানুষের চিন্তা বা গড় মানুষের যে জীবনযাপন থেকে একটু আলাদাই জগৎ। হুম, বইপত্র, লেখালেখি, শিল্প সাহিত্য, এটা খুবই পার্সেন্টেজের হারটা একটা, না মানে একেবারে খুবই নগণ্য। হুম, একটা একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের যে কাঠামোর তুলনায় আমরা খুবই নগণ্য।
তো সেই ক্ষেত্রে আমার ওই লেখালেখি জায়গাটা জানি, আর টুকটাক কবিতা লেখার একটা ওই ছোট ছোট প্রয়াস ছিল। তো এক স্যার একদিন উৎসাহ দিল যে না, হুম, তুই হুম, তো লিখতে পারিস। হুম, এরপরে এটা আবার বন্ধ হয়ে গেছে অনেক বছর। হুম। তো পরে আর বই পড়া, আর বই পড়ার প্রতি নেশা কিরকম, আমার কাছে তো আসলে এরকম গাইড করা কেউ ছিল না, যেটা যে বলবে আমরা অ্যাকচুয়ালি আমি যে মনে জিনিসটা করতাম যে বই আমি পড়া মানে আমি হচ্ছে সময় ওয়েস্ট যে করা আর কি বিষয়টা একদম। জানতে চাচ্ছিলাম যে এই যে আপনি ২০১৯ থেকে যদি এখন পর্যন্ত ধরি, হ্যাঁ? প্রায় ৫-৬ বছরের মতো হচ্ছে। তো এই সময়ের যে লেখালেখি আপনি যে সবগুলো মাধ্যমেই একটু, একটু লেখার আমি বলব যে চেষ্টা করছেন, হ্যাঁ? হুম, হুম। তো সেই চেষ্টার জায়গা থেকে কোনটার মধ্যে আপনি আরাম বোধ করছেন? কোনটার মধ্যে কমফোর্ট ফিল করছেন? কবিতা, কথা সাহিত্য বলতে গল্প বা হলো যে উপন্যাস বা গদ্য কোনটার মধ্যে আরাম বোধ করছেন? আহ আমার স্বাচ্ছন্দ্যের জায়গা কবিতাই। এখন আমার লেখার প্যাটার্ন বা অন্যরকম হইতে পারে, বাট আমার স্বাচ্ছন্দ্যের জায়গা কবিতা। অনেকের লেখালেখি কিন্তু কবিতা দিয়ে শুরু হয়, পরে হ্যাঁ, অন্য জায়গায় চলে যায়। আপনার কি মানে সেরকম মনে হচ্ছে যে আপনি অন্য কোনো দিকে চলে যাবেন বা চলে যাচ্ছেন আপনি? না, আমার মনোজগৎ কবিতার মধ্যে আছে। বাট আমি এখানেই সীমাবদ্ধ থাকতে চাই। হুম, এরপরেও কিছু লিখতে হয় নানান কারণে। হুম, তো হুম, লিখছি আরকি। মানে জাস্ট এটাকে আমি বলতে পারি যে হয় হাত পাকানোর একটা বিষয় থাকে না? হুম, হুম, নানান হুম। ফরমেটে যাওয়া, নানান তথ্য কালেক্ট করা। এটাও আমার কবিতার ক্ষেত্রে সহায় হয় অনেক ক্ষেত্রে। আচ্ছা, আপনার বই কয়টা বেরিয়েছে এই পর্যন্ত? এই যাবৎ ৪ টা ৪ টাই কি কবিতার? কবিতার। হ্যাঁ। শেষ বই কি? শেষ বই হচ্ছে 'মানুষ এক বিরহ পীড়িত ফুল', এই শিরোনামে একটা বই। হুম, হুম। জাগতিক প্রকাশনী থেকে আসছে। তাও এই বইমেলার আগের বইমেলায়। এরপরের বই কি? এর পরের নতুন বই যেটা আসবে সামনে কবে আসবে এবং কি বই হতে পারে সেটা? আ একটা উপন্যাস নিয়ে কাজ করতেছি। হুম, সো এটা একটা মনোলগ। ও তো এটা নিয়ে কাজ করতেছি। এটা প্রায় শেষ পর্যায়ে কাজ আরকি। আর একটা উপন্যাস বলব কিনা জানি না। তবে ওটার নামটা আমি সিলেক্ট করছি বলতে পারি। হুম, 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 এটা হচ্ছে 'জীবন, জীবাশ্ম ও ধোঁয়ার কুণ্ডলী' হুম। এই শিরোনামে। মানে মানুষের জীবনে আরকি। শহুরে জীবন অতটুকুই। ধন্যবাদ আপনাকে। আমি আশা করি যে আপনার এই উপন্যাসটি ভালো হবে। সামনে আমরা একটা ভালো উপন্যাস দেখতে পাবো হয়তো।